যাক তেল, একবারে সঠিক ঠিকানায় চলে এসেছি। পাদু দাদার প্ল্যান অনুযায়ী প্রথম স্টেপ তো ক্লিয়ার। হ্যাঁ, এবার দ্বিতীয় স্টেপে পা দিতে হবে। এবার যে প্ল্যান অনুযায়ী ওই মায়া ম্যাডামকে আগে খুঁজে বের করতে হবে, ওনার বাসা বের করতে হবে, ঘর বের করতে হবে, করে ওনাকে একটা বন্দোবস্ত করতে হবে। শালা বললি হবে না, আমার দাদা পাদু দাদা কি ট্যালেন্ট! এরকম একটা খতরনাক মেডিসিন অ্যান্টিডোট আবিষ্কার করে ফেলেছে। আবার আমাদেরকে 2 ড্রপ খাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি একটু একটু করে স্মৃতিশক্তি ফিরে আসতেছে। কি বলিস, তোর কোনো অসুবিধা হচ্ছে ওই ড্রপটা খাওয়ার পর থেকে? না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই মাঝে মাঝে শর্ট মারে। ব্রেনের মধ্যে মনে হয় কেউ যেন একটা তার দিয়ে ওয়্যার দিয়ে কারেন্টের শর্ট দিতেছে, বুঝতে পারছো? আর কিরকম যেন একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো লাগতেছে। কিন্তু তুমি ঠিক বলেছো, পাদু দাদার মতো ট্যালেন্টেড ছেলে আমি আমার বাবার জন্য দেখিনি। কিরকম করে একটা অ্যান্টিডোট তৈরি করেছে, প্রায় 2-3 দিনের ভেতরেই অ্যান্টিডোটটা আবিষ্কার করেছে। আবার বলিছে যে কাউকে বলতাম না। কিন্তু তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, ওই কালকে পরশু থেকে মোটামুটি ওই পাদু দাদাকে কেমন যেন একটা অচেনা অচেনা অগুচনা অগুচনা লাগতেছে। কি বলো, তোমারও তাই লাগছে? লাগছে না কিরকম যেন একটা অচেনা অচেনা লাগছে না? জানি কিরকম জানি এটা আমাদের পাদু দাদা নয়, পাদু দাদার বদলে কেউ আমাদের ঘরে ঢুকে পড়েছে। আমারও জানি কেমন কেমন সেম লাগতেছিল। তুই কেমন করে বুঝলি? আরে বাবা, আমার কালকে রাতে চোখে পড়েছে, বুঝতে পারছো? ওই মাঝ রাতে বেলা উঠেছিলাম জল খাওয়ার জন্য। জল খাওয়ার সময় হঠাৎ করে লিভিং রুমে গিয়ে দেখি ওই ডাইনিং টেবিলে বসে বসে পাদু দাদা কি যেন লিখছিল, বুঝতে পারছো? তখন আমি লক্ষ্য করেছি যে পাদু দাদা এই ডান হাত দিয়ে লিখছিল। কি, পাদু দাদা ডান হাত দিয়ে লিখছিল? উনি তো বাঁ হাতি, সবসময় বাঁ হাত দিয়ে লিখে। হ্যাঁ, সেটাই তো কেস, ওখানে তো ধরেছি। পাদু দাদাকে আমরা সবসময় দেখেছি ওই বাঁ হাত দিয়ে লিখতে, আর আজকে এখন ডান হাত দিয়ে লিখতে দেখছি, বুঝতে পারছো? ওখান থেকে আমার সন্দেহ হচ্ছে যে আমাদের ঘরে যেটা আছে ওটা মনে হয় না পাদু দাদা করে। না রে তেল, বিষয়টা একটা গম্ভীর আছে, বুঝতে পারছিস? আমার জানি কেমন জানি পাদু দাদাকে লাগছিল। পাদু দাদার কথাবার্তা আচার বিচার কিরকম জানি একটা উল্টাপাল্টা লাগতেছিল। পাদু দাদা কখনো আমাদের সাথে এরকম রাগে মিজাজ হয়ে কথা বলেনি। আর কালকে আমার সঙ্গে তুই করে করে কথা বলেছে, আমার সঙ্গে বলেছে যেমন দুশ্মনের মতো কথা বলে, বুঝতে পারছিস? তাহলে বন্ডালদা, এবার আমাদের কি করা উচিত? আমরা যেটা সন্দেহ করেছি বা করতেছি, এটা যদি সত্যি হয় তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। বর্তমানে তো আমাদের সতর্ক থাকতে হবে, বুঝতে পারছিস? আর এই বিষয়টা কাউকে বলা যাবে না। আগে আমাদেরকে কনফার্ম হতে দে, তারপরে মোটামুটি ওই বেটার ব্যান্ড বাজাবো। আমাদের সন্দেহটা যদি সঠিক হয়, যদি এটা সত্যি সত্যি পাদু দাদা না হয় থাকে, পাদু দাদার বেশ পোশাক ধরে ঘরে ঢুকে পড়েছে, তাহলে বেটার পুরো নারী পুরো এক করে দেবো, বুঝতে পারছিস? আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর চোখ কান খোলা রেখে মোটামুটি ও বেটার উপরে নজর রাখতে হবে, বুঝতে পারছিস? ওকে ওকে, আচ্ছা নে চল, অনেক গল্প হয়েছে। এবার পাদু দাদা আমাদেরকে যে কাজটা দিয়েছে এটা করতে হবে, বুঝতে পারছিস? ওই মায়া ম্যাডামের ঘর খুঁজে বের করতে হবে, আর মায়া ম্যাডামকে মোটামুটি একটা হেস্তনেস্ত করতে হবে, বুঝতে পারছিস? ওই মায়া ম্যাডামকে ধরলেই আসল কাহিনী আসল ঘটনা আমরা খুঁজে বের করতে পারবো, যে আমাদের উপরে ওই কেমিক্যালটা কে দিয়েছে, কোথা থেকে এসেছে। সব ঘটনা ওই মায়া ম্যাডাম নিশ্চয়ই জানে। কাকে জিজ্ঞেস করবো? আশেপাশে তো কাউকে দেখছিও না। এটা কি শ্মশান নাকি? এটা গ্রামের মতো যে লোকই নাই, একটা পিঁপড়ে পর্যন্ত নেই। কাকে জিজ্ঞেস করবো ওই মায়া ম্যাডামের ঘরের ঠিকানাটা? হয়তো ওই একটা বয়স্ক লোক যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করে দেখো, হয়তো বা জানে। হ্যাঁ, তো পেয়েছি। দাদু, ও দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ রাম, চিচি, ভুটুল বাবু আর এই নবীন বাবু, আপনারা দাঁড়িয়ে কেন? আপনাদের চেয়ার আমি বসে পড়লাম নাকি? চেয়ার নাই আর? না না কোনো বাবু, আমরা ঠিক আছি, আপনি বসুন। এ রাম, চিচি, কি বলেন? এরকম হয়? এটা আপনাদের অফিস, আপনাদের প্রপার্টিতে আমরা ডিল করতেছি, আর আপনারা মালিক হয়ে দাঁড়িয়ে থাকবেন? আমরা তো শুধুমাত্র পার্টনার, আর পার্টনারকে বোয়াচ্ছেন আর আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এটা কখনো হয়? না না কোনো বাবু, এ বললে হয়? এখন থেকে আমরা সবাই পার্টনারশিপ। আপনি আমাদের পার্টনার, আর ওই এমএলএ বাবু আমাদের পার্টনার হতে চলেছে। আপনারা বসুন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। বলছি কর্ণ বাবু, বুটুল বাবু আর নবীন বাবু, আপনাদের 3 জনের সামনে 3 জনকে সাক্ষী রেখে আমি আমার হিস্সার টাকাগুলি দিয়ে দিলাম, জমা করলাম। নিন, গুনে নিন, পুরো 50 লাখ টাকা আছে। না না চিচি, কি বললেন আপনি? আমি গুনবো? আপনি দেবেন আর আমরা গুনবো, এটা কি কখনো হয়? আপনারা কি বলেন? না না ঠিক আছে, আর কোনো গুনাগুনি করতে হবে না। এমএলএ বাবু টাকা দিয়েছে, আবার এখানে কম হওয়ার কোনো সন্দেহ নেই। আমার তো মনে হয় 50 লাখ নয়, এখান থেকে 1-2 লাখ টাকা এক্সট্রা বেরোতে পারে, কিন্তু কম হবে না, এটা পুরো গ্যারান্টি। বলছি তাহলে এই কাগজপাতিগুলি সই সাক্ষরের কাজগুলি সেরে নিলে হতো না? না না সেটা তো নিশ্চয়ই, কিন্তু ঘটনাটা হয়েছে কি, ওই কাগজপাতিগুলি মোটামুটি তৈরি করার জন্য সাইবার ক্যাফে দিয়েছিলাম। ওই সাইবার ক্যাফে হঠাৎ করে ইলেকট্রিসিটি মানে কি কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন? তাই ওই প্রিন্টিং মেশিনের ভিতরে ফেসে গেছে, তাই আসতেছে না, তাই একটু লেট হবে। আমি বলি কি, আপনি বরং চলে যান। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, এমএলএ মানুষ বলে কথা, আপনি আপনার তো কত কাজ থাকতেই পারে, তাই বলছি কি আপনার ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ফেলুন, আর দরকার পড়লি এই কাগজপাতি ডকুমেন্ট চলে আসলি আমি নিজে আপনার বাড়িতে গিয়ে ঘরে গিয়ে সই করিয়ে নিয়ে আসবানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আর বলছি কর্ণবাবু, নবীন বাবু আর এই ভুটুল বাবু, আমি কিন্তু টাকা দিয়ে দিচ্ছি কথা হিসেবে, আমার কিন্তু 50-50 অংশ চাই, বুঝতে পারছেন? মানে কি 50% পার্টনারশিপ হিসেবে হলেই আমি ব্যবসাতে যোগদান দেবো, না হলেই আমি আর দিচ্ছি না। আরে না না তাই হবে, আপনি যেরকমটা চাইছেন সেটাই হবে, কিন্তু আপনি শুধু আমাদের এই পুলিশের দিকটা একটু সেটেলমেন্ট করলেই হচ্ছে।
হ্যাঁ, বুঝতেই তো পারছেন আমাদের এসব কাজ পুলিশ, তারপরে ওই এখন তো আমার স্পেশাল ব্রাঞ্চের অফিসার ওই বলরাম হাত দিয়ে পড়িছে, বুঝতে পারছেন। ওটাকে একটু হ্যান্ডেল যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি। আরে সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের কাজ হয়ে যাবে, বললাম না। ওই পুলিশ, কোর্ট কাছারি, তারপরে মোটামুটি ওই স্পেশাল ব্রাঞ্চ সব আমি একা হ্যান্ডেল করে নেবানি, বুঝতে পারছো। তোমরা শুধু ব্যবসাতে মনোযোগ দাও, আর টাকা লাগলে আরো বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আমার অংশটা যাতে মাস শেষে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। ওকে ওকে, সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উঠি কেমন? আর এই বিকেলের ভিতরে কাগজপাতিগুলি চলে আসলে বাড়িতে নিয়ে আসো, আমি পড়ে শুনে দেখে শুনে সই করে দেবানি। ওকে ওকে। তাহলে আসি কর্ণবাবু আর ভুটুল বাবু, নবীন বাবু, কোনো যদি অসুবিধে হয় তাহলে শুধু একটা কল, বুঝতে পারছেন, এক কলেই সব সমস্যার সমাধান করে দেবো। আমার নাম এমএলএ মরুভূমি। অনেক অনেক ধন্যবাদ এমএলএ বাবু। নো নো, ইটস মাই প্লেজার। বলছি কর্ণবাবু, ব্যাপারটা কি ঠিক হলো? কোনটা? না মানে কি ওই যে এমএলএ বাবুকে আমাদের ব্যবসার 50% পার্টনারশিপে নিয়ে নেওয়া, এটা কি ঠিক হলো? হ্যাঁ, আমার জানি কেমনটা লাগতেছে, বুঝতে পারছেন। আমরা এত খাটাখাটনি করবো, এত দৌড়দৌড়ি করবো, চটিউটি ক্ষয় করবো, আর উনি শুধু টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে কোনো হ্যারাসমেন্ট না নিয়ে 50% নিয়ে নেবে। ব্যাপারটা কেমন একটা অমানবিকতা হয়ে গেল না? হ্যাঁ গো দাদা, তুমি ঠিকই বলিস, আমার কেমন জানি লাগলো। কি কর্ণবাবু, আপনি হাসছেন যে? আরে ভুটুল বাবু, আরে নবীন, তোমরা তো দেখি আমাদেরকে চিনতেই পারলা না এখন। হ্যাঁ, তোমার কি লাগে আমি এত সহজে ওনাকে 50% আমাদের ব্যবসায় নিয়ে নেব? মানে উনি টাকা দিয়ে গেল, এই মাত্র 50 লক্ষ টাকা হার্ড ক্যাশ দিয়ে গেল। ক্যাশের বিনিময়ে উনি মোটামুটি আমাদের কোম্পানিতে 50% ভাগ চাইছে, পার্টনারশিপ চাইছে। আর আমরা তো তৈরি হয়ে গেলাম ওনার প্রস্তাবে। হ্যাঁ, না হলে উনি শুধু শুধু খালি খালি আমাদের ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট কিসের জন্য করবেন? সর্বনাশ করেছি গো, সর্বনাশ করেছি। তোমরা তো দেখছি ব্যবসার রাস্তায় এখনো পুরো কাঁচা। হ্যাঁ, এখনো বাচ্চাদের মতো কথা বলছো। মানে আরে বাবা, টাকা নিয়েছি, টাকা নিতে কে এটা দেখিছে? হ্যাঁ, আমরা শুধুমাত্র দেখেছি। হ্যাঁ, কেউ সাক্ষী আছে? সাক্ষী আছে যে বাইরে থেকে লোক দেখেছে যে এমএলএ বাবু আমাদের হাতে হার্ড ক্যাশ টাকা দিয়েছে, না টাকা দিয়েছে, যে এটার কোনো প্রমাণ আছে? বলছি কর্ণবাবু, আপনার মনে মনে কি চলছে একটু খুলে বলবেন? হ্যাঁ, আরে বাবা, ভেরি সিম্পল। মাত্র 50 লক্ষ টাকা দিয়েছে বলে তার জন্য আমাদের ব্যবসার মধ্যে 50% পার্টনারশিপ দিতে হবে ওনাকে। তাহলে টাকা নিলেন যে? আরে বাবা, তোমরা এখন দুই ভাই পুরো কাঁচা আছো, বুঝতে পারছো, কিচ্ছু জানো না, কিচ্ছু শিখোনি। তোমরা বরং আমার কোচিং ক্লাসে চলে আসেনি, ওই মোটামুটি ওই 7টার পরে বিকেল বেলা তোমাদেরকে আমি স্পেশালি কোচিং দেবানি, বুঝতে পারছো। মানুষকে কিরকম করে ঠকিয়ে ঠকিয়ে বড়লোক ক্ষতি হয় এটা তোমরা কিচ্ছু জানো না, বুঝতে পারছো। তার জন্য এসব কথা বলতিছো। ওই যে 50 লক্ষ টাকা হার্ড ক্যাশ নিয়েছি, ওই বেটার ক্যাশ দিয়ে মোটামুটি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করবো আমরা, বুঝতে পারছো। ওই বেটার 1 টাকাও আমাদের ব্যবসায় যোগদান দেবো না, বুঝতে পারছো। এই যা মরিছে রে। কর্ণবাবু, কি বলছেন আপনি? ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করবেন? ওই এমএলএ বাবু তো টাকা দিয়ে গেল যে আমাদের ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য। আরে বাবা, সেখানে তো পেস ব্যবসার মধ্যে যদি ওনার হার্ড ক্যাশ টাকা ইনভেস্টমেন্ট করি তাহলেই মোটামুটি ওনাকে ফেরত কিছু না কিছু দিতে হবে। আর উনি অংশধারী হতে চাইছেন, উনি 50% চাইছেন। তুমি কি দিতে চাইবা 50%? সত্যি কথা বলতে কি, আমারও ভেতরটা কসকস করতেছে ওনাকে 50% পার্টনারশিপে নিতে, বুঝতে পারছে। কিন্তু কি করবো, উনি যে হার্ড ক্যাশ টাকা দিয়ে দিল কথা মতে, আর তার উপর থেকে উনি এমএলএ বাবু, এমএলএ মরুভূমি, হ্যাঁ, ওনার কথা ফেলানো যায়? আরে বাবা, এই কর্ণবাবুর কথা শুনলে, বুদ্ধি শুনলে সব কিছুই সম্ভব, বুঝতে পেরেছো। ওই কর্ণবাবুর বুদ্ধির সামনে এমএলএ ঠেমেলে কিছুই টিকবে না। আমি সব আইনি কাজ করবো, বুঝতে পারছো। যেরকম করে আইনি করবো কেউ ঠেকাতে পারবে না, কোনো বেআইনি কাজ করবোই না। তাহলে কেমন করে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এখনো বুঝতে পারছো না? আরে বাবা, এই এমএলএ টাকা যদি এখন আজকে ডেটের পরে মোটামুটি ওই এই ব্যবসার মধ্যে ইউজ করি তাহলে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ধরা পড়ে যাবো না? হ্যাঁ, বাই এনি চান্স পরের দিকে যদি আমরা বারণ করি যে ওই এমএলএ কে কিছু দিতে পারবো না আমরা, এমএলএ তো আইনে পরের দিকে গেলি মোটামুটি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করলি অ্যাকাউন্টে ম্যাচ খেয়ে যাবে। হ্যাঁ, আজকে ডেটের পরে 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করিস, তা কোথা থেকে পেলা? তো হাবি জাবি প্রশ্ন উঠবে, বুঝতে পেরেছো। তাই ওই টাকা কিছুতেই ব্যবসাতে ইউজ করা যাবে না, বরং ওই টাকা দিয়ে না আমরা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে দেবো আমরা তিনজনের নামে। আর একটা মজার কথা কি জানো, ওই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট যদি করি তাহলেই মোটামুটি এই 50 লক্ষ টাকার বাড়ি যদি 1 বছরের ভেতরে মোটামুটি এই 50 কোটি টাকা হয়ে যাবে, বুঝতে পেরেছো। আর 2 দিন বাদে যদি এমএলএ বাবু এসে ওনার হকদারের টাকা চায় তাহলে? আরে বাবা, তখন বলে দেবো যে আমরা এসব ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ, আপনি টাকা দিলে তো আপনার টাকা যদি ইনভেস্ট হয়ে থাকে তাহলেই আপনি পাবেন, আপনি তো টাকাই দেননি। কেমন করে? বিকেলের ভিতরে তো ইনভেস্টমেন্টের ডকুমেন্ট পাতিগুলি সব পাঠাতে হবে। উনি যে বললো সই করে দেবে, হ্যাঁ সই করে দেবে, পাঠানোর পরে আমি পাঠাবোই না। আর উনি যে ফোন করবে জিজ্ঞেস করবে তখন, আরে বাবা এসব আমি হ্যান্ডেল করে নেবো, বুঝতে পেরেছো। ওসবের মধ্যে তোমরা মাথা ঘামিও না। তোমরা বরং এক কাজ করো, তোমরা মোটামুটি ওই মায়াকে দিয়ে ব্ল্যাক মানি টাকাগুলি যেরকম করে লুকাবার কথা ছিল ওরকম করে গোপন করা হয়েছে তো, ওটা খবর নেওয়া আগে, বুঝতে পেরেছো। আর এই এমএলএ বাবুর টাকা ওই ক্রিপ্টো কারেন্সিতে আমি ইনভেস্টমেন্ট করে দেবো, বুঝতে পেরেছি। আমাদের তিনজনের নামে ডকুমেন্ট আসবে, তিনজনের সই করবো, লাইবিলিটি বনবে, অ্যাসেট বনবে, আর সব টাকা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে দেবো। না থাকবে বাস, না বাজবে বাসুটি, বুঝতে পারছি। কোনো প্রমাণপত্রই থাকবে না, ওই এমএলএ এর গোটা প্রমাণ আমি সব মিটিয়ে দেবো। কত বড় শখ না, আমরা দিন রাত ত্যাগ করে এত কষ্ট করে মোটামুটি প্রচার করবো, আর উনি মাঝপথে দিয়ে সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করে উনি 50% পার্টনারশিপ নিয়ে নেবে। এত বড় খায় না। বলছি কর্ণবাবু, আপনি যেরকমটা প্ল্যান করেছেন এরকমটা তো করতে পারলে অনেক ভালো, কিন্তু আপনি একটা ভুলে যাচ্ছেন বোধহয়। ওই এমএলএ মোটামুটি খুব হারামি, বুঝতে পারছেন, পাক্কা শিয়ানা মাল। এমএলএ মরুভূমি, ওটার সঙ্গে পাঙ্গা নেওয়া কি ঠিক হবে?
আরে আমার নাম কর্ণ চ্যাটার্জি, বুঝতে পেরেছো? আমি যেই কাজে পা দেই সেই কাজ হবে না মানে অসম্ভব, বুঝতে পারছো? আর আমি যেরকম করে সিস্টেম করে কাজ করবো কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না, কারণ কি আমরা আইন মেনে কাজ করব। আর আইন শুধু প্রমাণ চায়, আর এমএলএ এর কাছে কোনো প্রমাণই থাকবে না যে আমাদের কাছে হার্ড ক্যাশ টাকা দিয়েছে এই ইনভেস্টমেন্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু ওই এমএলএ যদি আমাদের গোপন তথ্য সব ফাঁস করে দেয়, তাহলে এমএলএ তো সব জানে আমরা কি নিয়ে ব্যবসা করছি, কিসের ব্যবসা করছি, সব যদি বলে দেয় তাহলে। আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পর্যন্ত আমাদের গোপন তথ্য বার করতে পারলো না, হ্যাঁ, ভন্ডার তেল পর্যন্ত এদের দ্বারা কিছু অসম্ভব হলো না, তাহলে হ্যাঁ ওই এমএলএ কেউ ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? ওই আর যদি কেউ জানে তাহলে ওই টাকা খাইয়ে সিস্টেম করে নেবো, বুঝতে পারিছো? শালা এই কাদের পাল্লায় পড়লাম? শালা এত বড় রান্নাঘর, এত বড় বাড়ি ঘর, অথচ রান্নাঘরের মধ্যে খাওয়ার কিচ্ছু নেই। পুরো খালি, পুরো ফাঁকা। না, বসকে বলতে হবে একটা ব্যবস্থা করার জন্য। এরকম হলে আর বেশি দিন এখানে টিকতে পারবো না আমি। কি দাদা, তুমি এখানে? কে কে? আরে আমি গো, নাদু। ও তুই? হ্যাঁ আমি। বলছি তুমি এই অসময় অবেলায় রান্নাঘরে কি করছো? আর বলিস না, বলছি কি এই তোদের ঘরে খাওয়ার কিছু নেই? আমার পেটে অনেক ক্ষুধা লাগিছে, বুঝতে পারছিস? তাই বলছি তোদের এই রান্না করে কিছু খাওয়ার নেই? কি খাওয়ার? এরকম অসময় অবেলায় 3টের সময় তুমি খাওয়ার খুঁজতেছো? মানে ব্যাপারটা বুঝলাম না, আগে তো কখনো দেখিনি। আরে বাবা, আচ্ছা মুশকিলে পড়লাম তো। এখন খাবার খুঁজতে গেলে, খাবার চাইতে গেলে কি অসুবিধা, অপরাধ? হ্যাঁ, আরে বাবা, একজন লোকের তো ক্ষুধা লাগতেই পারে নাকি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগিছে, বল বিস্কুট মুড়ি কিছু আছে? চিড়ে থাকলেও হবে, আমি খেয়ে নেবানি। কি কি কি? তুমি এই চিড়ে মুড়ি খাবা? হ্যাঁ খাবো। চিড়ে মুড়ি খারাপ কি? বল কোথায় আছে? ও দাদা, তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? না জ্বরটা উঠিছে? আরে বাবা, কি মুশকিলে পড়লাম। পেটে ক্ষুধা লাগিছে বলে এদিকে জ্বরটার পড়েছে নাকি? এই আবি যাবি কথা ছাড়তো। আগে বল চিড়ে মুড়ি আছে কিছু? আছে তো, আছে ওই মিক্সিপটার ভেতরে। ওকে ওকে। বলছি দাদা, তুমি আজকে অফিস যাওনি? হ্যাঁ যাবো, ওই বিকেল দিকে যাবানি। এখন আর ভালো লাগতেছে না। ওই সকালবেলা ভাত খাইছি, খাওয়ার পরে মোটামুটি ওই একটু ঘুম পেয়ে গেছে, বুঝতে পারিস? তাই ঘুমিয়ে পড়েছি, তাই আর যাওয়া হলো না। ওই বিকেল বেলা একেবারে 5টার সময় যাবানি। আচ্ছা ঠিক আছে, তুমি চিড়ে মুড়ি খাও, আমি যাই। ওকে ওকে। এখানে কেস তো বড় জটিল। এটা তো আমার ভাই হতেই পারে না। আমার ভাই যেটা অপছন্দ করে সেটাই উনি পছন্দ করে। চিড়ামুড়ি খাবে, আমার ভাইয়ের চিড়ামুড়ি খালি অ্যালার্জি। আর উনি এখানে চিড়ামুড়ি খুঁজতেছে, আবার অবেলায় খাবার খুঁজতেছে। ব্যাপারটা পুরো গোছানো লাগতেছে। যাই, বাবা কাকার সঙ্গে গিয়ে একটু আলোচনা করতে হবে। শালা কি মুশকিলে পড়লাম। ওই শেষকালে ওই চিড়ে মুড়ি খাইয়ে দিন কাটাতে হচ্ছে। শালা কি গরিব বিক্রি করে পাঠালো। শালা এক্সট্রা ভাতও পর্যন্ত নেই যে খেয়ে পেটের ক্ষুধাটা একটু শান্তি করবো। আর তার উপর দিকে এই শালা ফাদুর ভাই নাদু, এটা হচ্ছে বড় হারামজাদা। এই শালা সেকেন্ডে মোটামুটি সন্দেহ করে, এটাতে একটু দূরে থাকতে হবে। কিরে হতচ্ছাড়া শয়তান বিয়াদব, আবার কি হয়েছে? আমাদেরকে সবাইকে কাম কাজ বাদ দিয়ে এখানে ডেকে পাঠালি যে? তোর বক্তব্য শোনার জন্য পড়ে আছি নাকি? তোর মতো গুন্ডা নাকি আমরা? আমাদের কাজ আছে, বুঝতে পারছিস? আমরা মেহনত করে মাথার গাম পায়ে ফেলে তারপরে 2 টাকা রোজগার করি, বুঝতে পারছিস? তোর মতো কাজ নয় আমাদের, বুঝতে পারছিস? লোকেদের মাথায় গুন্ডাদের মতো বন্দুক ঠেকিয়ে টাকা সদাই করা আমাদের মেহনতের কাজ, বুঝতে পারছিস? আমাদের এক এক মিনিটের মূল্য আছে। বলছি গুগুদা, একটু শান্ত হও, একটু ঠান্ডা হও। নাদু কিসের জন্য ডেকেছে ওটা আগে শুনো। খামোখা খালি তুমি ওকে বকাবকি করতেছো। হ্যাঁ দাদা, একটু শান্ত হন, শান্ত হন। ও কিসের জন্য আমাদেরকে ডেকে পাঠালো সেটা আগে বুঝতে হবে তো। আরে না না, কি ইম্পর্টেন্ট কাজ? তুমিও না বৌমা, কি যে বলো। ওই শালা হারামজাদা হতচ্ছাড়া করবে ইম্পর্টেন্ট কাজ? ওই দেখো গিয়ে কার মাথায় বন্দুক ঠেকিয়ে কাউকে হয়তোবা ফটো তুলেছে বা ওই অপরাধ কাজ করেছে, তার জন্য হয়তোবা পুলিশ আসতেছে ওকে অ্যারেস্ট করার জন্য। ওই আমাদের সাপোর্ট নিতেছে, আমাদের ওই পিছন দিকে লুকিয়ে লুকিয়ে মোটামুটি থাকবে। শুনে এবার কিন্তু তোকে কেউ বাঁচাবে না, আমার কথা তো ভুলেই যা। আর ওই লোকে ফুটো আর তোর কাকিমার কথা, এরাও তোকে বাঁচাবে না, বুঝতে পারছিস? আরে বাবা, আগে আমার কথাটা পুরো শুনো। আমি তোমাদেরকে কেন এখানে ডেকেছি সেটা শুনো আগে। না শুনে বুঝে শুধু আমাকে বকাবকি করতেছো। আমি মানলাম যে আমি তোমার চোখের বিষ হয়ে পড়েছি, তাই বলে কি সবসময় কি আমাকে বিষের নজরে দেখবে নাকি? আমি কি বলার জন্য ডেকেছি সেটাকে শুনো। আচ্ছা ঠিক আছে, নে বল, কি এমন ইম্পর্টেন্ট কথা বলবি যার জন্য সবাইকে এখানে ডাকতে হলো? বলতো দেখি তোর কোন ইম্পর্টেন্ট কথা পড়ে আছে। ভাইপো, বলতো দেখি কি ইম্পর্টেন্ট, কি জরুরি কথা। বলছি কাকা, তোমাদের সবাইকে একটা কথা বলি। এই ভাইকে 2 দিন ধরে কেমন জানি একটা উল্টাপাল্টা লাগছে, বুঝতে পেরেছো? তোমাদের লাগছে না? দেখিছো, আমি বললাম না আমাদের সময় নষ্ট করার জন্য এখানে ডাকিছে। খাইয়া নাই কাজ, হাবিজাবি কথা। আমার ছেলেকে পাদুকে কে উল্টাপাল্টা লাগছে মানে? আর শালা উল্টাপাল্টা তো তুই হয়ে গেছিস। শালা মানুষ থেকে গুন্ডা হয়ে গেছিস নিজে, আর তুই তোর বড় ভাইকে দোষারোপ করছিস। না দাদা, নাদুর কথায় যুক্তি আছে। নাদুর কথায় আমি একসম্মত। মানে বাবা, কি বলছো তুমি? রে বউ, কি বলছিস তুই? স্বামী, নাদু যা বলছে এটা আমি আগেই টের পেয়েছি, বুঝতে পেরেছো? ওই নাদু যেটা বলেছে একদম সত্যি। ওই পাদুকে 2 দিন যাবত কিরকম জানি উল্টাপাল্টা একটা লাগতেছে, আমার জানি মনে হচ্ছে ভেতর থেকে লাগতেছে। এটা আমাদের পাদু নয়, পাদুর বেশভূষা নিয়ে আমাদের ঘরে অন্য কেউ চলতেছে, অন্য কেউ ঢুকে পড়েছে। কি 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 বলছিস বউ? কি বলছো বৌমা তুমি?
হ্যাঁ দাদা, আমার আগের থেকে লাগছিল, বুঝতে পারছেন। আমি কাউকে বলিনি, আমি বললে হয়তো বা বলবেন যে আপনার ছেলের উপরে নজর লাগাচ্ছি, আপনার ছেলের উপরে গোয়েন্দাগিরি করছি, তার জন্য আমি ওসব ভেবে আমি কিচ্ছু বলিনি। বলছি কাকিমা, তুমি কি এমন নোটিস করলে যার কারণে তোমার মনে হলো যে এটা পাদু ভাই নয়, মানে কি দাদা নয় এটা? আরে বাবা, শুধু একবার নয়, আমি তো দুবার নোটিস করেছি, বুঝতে পারছিস। আজকে সকালবেলা নোটিস করেছি, গতকালকে সকালবেলা নোটিস করেছি। কি নোটিস করলি বউ? আরে বাবা, তুমি খেয়াল করোনি ওই কালকে সকালবেলা আর আজকে সকালবেলা পাদু যখন খাতি বসেছে, তখন মোটামুটি পাতের গড়াসটা ও তার ডান হাত দিয়ে মুখে ঢুকিছে, বুঝতে পারছো? কি এই পাদু ডান হাত দিয়ে ভাত খাচ্ছিল? হ্যাঁ দাদা, পাদু ডান হাত দিয়ে ভাত খাচ্ছিল, তারপর ডান হাত দিয়ে জল খাচ্ছিল, মানে কি এভরিথিং, ওর হোল কাজ, সব কাজ ডান হাত দিয়ে করছিল। কিন্তু আমার পাদু তো সব কাজ বা হাত দিয়ে করে। হ্যাঁ, ভাত খায় বা হাত দিয়ে, জল খায় বা হাত দিয়ে, যা কাজ করতে হয় সব বা হাত দিয়ে করতে হয়। হ্যাঁ, আমার ছেলে তো ওই লেফটি, হঠাৎ করে রাইটি হয়ে গেল কেমন করে? হ্যাঁ দাদা, সেটাই তো কেস, সেটার জন্যই তো বলছি। আমার কেন জানি সন্দেহ লাগতেছে যে ব্যক্তিটা, যে লোকটা আমাদের ঘরে পাদু সেজে আছে, সেটা আসলে আমাদের পাদু নয়, বুঝতে পারছেন। ওই পাদুর বেশে অন্য কেউ। বলছি নাদু, তোমার কিসের উপরে সন্দেহ হয়েছে? আমার সন্দেহ এই মাত্র হলো, বুঝতে পারছো। এই দাদাকে এখন হঠাৎ করে রান্নাঘরে ঢুকতে দেখলাম, তার ওনার পিছন পিছন গেলাম, গিয়ে দেখি উনি খাবার খুঁজতেছে। আমার দাদা এরকম অবেলায় খাবার খুঁজতে আমি কোনোদিনও দেখিনি, বুঝতে পারছো। তারপরে বলছে কিনা যে এই তোদের রান্নাঘরে এই খাবার কিছু আছে, যে মুড়ি বিস্কুট এগুলি আছে। হ্যাঁ, একটা কথা লক্ষ্য করেছো, ওই সেন্টেন্সের মধ্যে বলেছে যে ওই তোদের রান্নাঘরে, মানে তোদের রান্নাঘর মানে আমার রান্নাঘর, মানে কি ওনার কিছু নয়। হ্যাঁ, তারপরে তৃতীয় হচ্ছে উনি চিড়ামুড়ি বিস্কুট খুঁজতেছিল। যতটুকু আমি জানি আমার দাদার এই চিড়ামুড়ির উপরে অ্যালার্জি ছিল, কি তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, একদম তো। পাদু তো আমার পাদু তো চিড়ামুড়ি একদম সহ্য করতে পারে না, এই খালি ডাইরেক্ট বমি করে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, পাদু ও চিড়ামুড়ি খাচ্ছে, মানে চিড়ামুড়ি খুঁজতেছে রান্না করে। কি 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 বলছিস তুই এসব? শুধু তাই নয় বাবা, আমি দাদাকে বলেছি, দাদা আজকে তুমি অফিস যাওনি? দাদা কি বললো জানো এর উত্তরে? কি? দাদা, আমার দাদা যেই মানুষটা সারাক্ষণ শুধু কাজকর্ম নিয়ে থাকে, কোনোদিনও আলসেমি করে না, আর সেই লোকটা আজকে বলতেছে যে সকালবেলা বাস খাওয়ার পরে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে, তাই ওরা অফিসে যায়নি। আর বলে কিনা বিকেলবেলা খাওয়ার পরে একেবারে 5টা নাগাদ অফিসে যাবে, বুঝতে পারছো। আমার কেন জানি লাগতেছে এটা আমাদের দাদা নয়, আমার দাদা আমার ঘরেই নেই, বুঝতে পারছো। দাদার বেশে অন্য কেউ ঢুকে পড়েছে। গুগুদা, কি বলছো তোমরা? এটা যদি সত্যি হয়, পাদুর বেশে ধরে অন্য কেউ যদি ঢুকে পড়ে সত্যি সত্যি আমাদের ঘরে, তাহলে তো এটা মস্ত বড় বিপদ। ওটার মতলবটা কি? ওটা কিসের জন্য এরকমটা করলো? আমাদের পাদু কোথায়? জানি না বন্ধু, আমার তো মাথা কাজ করতেছে না। হ্যাঁ, নাদু কি বললো, বৌমা কি বলছে, হ্যাঁ, আমি কিছু বলতেছি, বুঝতে পারতেছি না। আমার যে ছেলেটা কাজকর্ম নিয়ে থাকে, কোনো সময় গাবিলতামি আলসতামি করে না, সেই ছেলেটা আজকে অফিস গেল না, আর বললো কিনা ঘুম পেয়ে গেছে, তাই না হাবিজাবি কথা। আর তারপরে বললো কিনা ওই চিড়ামুড়ি খাবে। আবার বলতিস তোরা যে মোটামুটি ওই ডান হাতের জায়গায় বা হাতের জায়গায় ডান হাত দিয়ে ভাত খাচ্ছে, সব কাজকর্ম ডান হাত দিয়ে করতেছে। আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। বলছি দাদা, এত টেনশন নেবেন না, এখন শুধু একটাই রাস্তা খোলা আছে, ওইটাকে আমাদের টেস্ট করতে হবে। টেস্ট মানে? মানে ওই পাদু সেজে আমাদের ঘরে যে ঢুকেছে, পাদুর বদলে ওটার উপরে আমাদের পরীক্ষা করতে হবে, বুঝতে পারছেন। আরে বাবা, পরীক্ষা সেটা তো বুঝতে পারছি, তো কিন্তু কি পরীক্ষা? ভয় নেই দাদা, ভয় নেই, সেটা তুমি চিন্তা করো না, সেটা আমি ভেবে রেখেছি। মনে আছে ওই 3-4 দিন আগে তুমি পাদুকে বলেছিলে ওই ভন্ডালা তেলের জন্য একটা অ্যান্টিডোট তৈরি করার জন্য? পাদু তো এত বড় সায়েন্টিস্ট, কত ফর্মুলা দিয়ে কত কত মেডিসিন তৈরি করেছে। তাই তোমার কথা রেখে পাদু মোটামুটি একটা মেডিসিন অ্যান্টিডোট ভন্ডালার জন্য তৈরি করেছে, বুঝতে পারছো। ওই ভন্ডালটা খেয়ে আর তেলটা খেয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছে, এখন তো আমাদেরকে সবাইকে অলমোস্ট চিনতেই পারতেছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এটার সঙ্গে এটা কি সম্পর্ক? ওই অ্যান্টিডোট দিয়ে আমরা নকল পাদুকে কেমন করে চিনবো? আরে বাবা, আগে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেকে কনফার্ম করতে হবে যে আমাদের ঘরে যে ঢুকে পড়েছে ওটা পাদু কি পাদু না, বা পাদুর ছদ্মবেশ ধরে অন্য কেউ ঢুকেছে, বা কিসের জন্য ঢুকেছে, আর আমাদেরই পাদু বা কোথায়, এটা আমাদেরকে আগে কনফার্ম করতে হবে। আর তার জন্য মোটামুটি আগে আমাদের এটা জানা দরকার যে ওই ছেলেটা কোন উদ্দেশ্য নিয়ে আমাদের ঘরে ঢুকেছে, আর এটা সত্যি সত্যি পাদু কি পাদু না। কাকিমা, তোমার কথায় তো যুক্তি আছে, কিন্তু কিভাবে? ভয় নেই, ভয় নেই, আমার কাছে তাগড়া প্ল্যান আছে। ওই যে ওই মোটামুটি অ্যান্টিডোট তৈরি করে দিয়েছে পাদু, ওই একটু পরে রান্নাঘর থেকে আসার পরে মোটামুটি আমাদের থেকে কেউ একটা সেটিং করে ওকে জিজ্ঞেস করবে যে ওই অ্যান্টিডোটটা তৈরি করেছে, ওটার এখন সেকেন্ড ডোজটা কবে খাতে হবে, কেমন করে তৈরি করবে, হাবিজাবি দিয়ে প্রশ্ন করতে হবে, মানে কি ওকে সায়েন্স রিলেটেড ওর কর্ম রিলেটেড প্রশ্ন করতে হবে, বুঝতে পারছিস। আর যদি মোটামুটি প্রশ্ন করার পরে সঠিক সঠিক আনসার দিয়ে ফেলে, তাহলেই ভাববি যে এটা সত্যি পাদু, আমাদেরই কিছু ভুল হচ্ছে। আর যদি বাই এনি চান্স উত্তর দিতে পারছে না, যদি থতমত করতেছে, নিজে কনফিউশন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবি যে এটা পাদু নয়, পাদুর বিরুদ্ধে, পাদুর অপরকে অন্য কেউ ঢুকিছে।
বুঝতে পারছিস? হ্যাঁ আমার পাদু, হ্যাঁ আমার পাদু কোথায় গেল রে পাদু? পাদু রে পাদু, পাদু তুই কই রে পাদু, তুই কই? তাই তো বলি, দুদিন থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? আমার যেন কি একটা খালি খালি লাগতেছিল, আমার মনের ভেতরটা বলতেছিল কিছু তো একটা গড়বড় চলতেছিল, কিন্তু আমি প্রকাশ করিনি, কারোর কাছে বলিনি। এখন জানতে পারলাম যে যে ছেলেটাকে পাদু বলে এতদিন ধরে দেখতেছি এটা আমাদের পাদু নয়। তাহলে হ্যাঁ আমার পাদু কি করছে, কোথায় আছে?